প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি নুজহাত রহমান আছি প্রমিসেস জানতে চায়ের আজকের একটি নতুন পর্বে আপনাদের সাথে। আমরা সবাই তো কোনো না কোনো বাড়িতে বসবাস করি, কিন্তু এই বাড়িটি কতটি নিরাপদ এবং আমি কি এই বাড়ির ভিতরে আসলেই খুব নিশ্চিন্তে থাকতে পারি তা কি আমরা জানি? অনেকের ক্ষেত্রেই আসলে আমরা জানি না। এবং এই যে নিরাপদ বাড়ি, এই নিরাপদ বাড়ির বিষয়টি নিয়ে আমরা খুব সম্প্রতি ভাবতে শুরু করেছি, কারণ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করছি বা মুখোমুখি হচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে আমরা দফায় দফায় অনেকবার ভূমিকম্পের মুখোমুখি হয়েছি এবং এখনো হচ্ছি। আজকে আমাদের এই পর্বে আমরা আলোচনা করব ভূমিকম্প পরবর্তী মানসিক অবস্থা এবং এর করণীয় এই বিষয়ের উপর। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন। একজন প্রথম আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি একজন প্রকৌশলী, একই সঙ্গে আইনবিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং সামাজিক মনস্তাত্ত্বিক আচরণ বিষয়ক গবেষক। এবং আরেকজন আছেন, তিনি হচ্ছেন রোজিনা বেগম নাফিসা। তিনি এএন কাউন্সিলিং এই প্রতিষ্ঠানটিতে কাজ করছেন লিড সাইকোলজিস্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাডিকশন প্রফেশনাল হিসেবে। আপনাদের দুজনকে স্বাগতম আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। তো আমাদের আজকের বিষয় যেটি শুরুতে আলোচনা করছিলাম যে ভূমিকম্প পরবর্তী মানসিক অবস্থা এবং এর করণীয়। তো এই বিষয়ে আসলে মানসিক অবস্থা সম্পর্কে একটু শুরুতে আমি রোজিনা বেগম নাফিসা ওনাকে দিয়ে শুরু করতে চাই। যে আমরা বেশ অনেকগুলো ভূমিকম্পের শিকার হয়েছি গত কিছু মাস যাবৎ। তারপর আসলে আপনি কেমন দেখছেন? আমরা মানে ইমিডিয়েট রিঅ্যাকশনটা তো অলরেডি দেখেই ফেলেছি, কিন্তু একটা লং টার্ম ইম্প্যাক্ট এখন তো আমরা যে বড় ধরনের ভূমিকম্পটা ফেস করেছিলাম সেটা গত 2 মাস আগে। 2 মাস পরে এখন আপনি কি ধরনের মানসিক অবস্থা দেখেন আমাদের মাঝে? ঠিকই বলেছেন। আসলে ভূমিকম্পটা ইদানিং আমাদের সমাজে খুবই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ রিসেন্টলি আমরা একটা বড় রকম ভূমিকম্পের এক্সপেরিয়েন্স করেছি। জি। 2 মাস পেরিয়ে গেছে তো এটার একটু প্রভাবটা কিছুটা কমে এসছে। কিন্তু যদি আমরা গত 1 মাস আগেও একটু তাকাই তাহলে এটার অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। আমরা আমার বাচ্চাদের স্কুল থেকে শুরু করে আশেপাশের সব জায়গায় দেখেছি, মানে স্কুল প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। তারপর হচ্ছে সবার মনে একটাই প্রশ্ন যে আসলেই আমরা বেঁচে থাকবো কিনা। আবার কিছু মিথ আছে যে আসলে ঢাকা শহর মানে ভূগহ্বরে হারিয়ে যাবে কিনা ইত্যাদি, মানে গুজব বা বিশ্বাস যাই বলেন না কেন এগুলা ছড়াচ্ছিল। কিছু মানসিক মানে মনের দিক থেকে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। যেমন আমরা জানি যে আসলে পিটিএসডিটা হয়ে থাকে যখন কোনো রকম নেতিবাচক কোনো মানে মানে পরিবেশের মুখোমুখি আমরা হই, তখন পিটিএসডি এই রোগটা তৈরি হয়। এছাড়াও কিছু মনের রোগের লক্ষণও মানুষের মধ্যে দেখা যায়। তো এগুলো ছিল আসলে গত 1 মাস আগে ছিল, প্রচুর মাত্রায় ছিল, তবে এখন কিছুটা কমে এসছে। মানুষ আবারও ভুলতে শিখেছেন যে আসলে আমরা স্বাভাবিক জীবনে বসবাস করছি, আমরা ভালোই আছি, এরকম আর কি একটা ব্যাপার চলে এসছে। আমি খুব রিসেন্টলি একটি মেয়ের সাথে আমার দেখা হলো, পরিবার অ্যাকচুয়ালি। ওই মেয়েটির বয়স 11 থেকে 12। এই মেয়েটি এখনো রাতে ঠিকভাবে ঘুমায় না এবং সে তার মাকে ছাড়া এখনো ঘুমাতে পারছে না। ওর ডেফিনেটলি 12 বছর বয়সে তো বাবা মা থেকে বিছানাটা আলাদা হয়েই যায়। তো ওরও হয়েছিল, কিন্তু এই ভূমিকম্পটি এক্সপিরিয়েন্স করার পর থেকে ওর মাকে ছাড়া কোনোভাবেই এখন ঘুমায় না এবং প্রতি রাতেই ও ভূমিকম্প নিয়ে কোনো না কোনো স্বপ্ন এখনো দেখছে এবং ভয়ের প্রকাশটা করছে। তো তার মানে আছে, আপনি যে এখনো আছে, PTSD মানে কথা বললেন। আমি আপনাকে মানে মাস পপুলেশনের কথা বলেছি যে যেখানে আর কি মাত্রাটা কেমন ছিল। হ্যাঁ, ডেফিনেটলি যেখানে ডিসঅর্ডার হয়ে গেছে সেটার PTSD মাত্রা তো বলছেন হ্যাঁ যেটাকে। মাত্রা তো থাকবেই। যতক্ষণ পর্যন্ত না প্রফেশনাল হেল্প সে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লক্ষণগুলা সে ফেস করতে থাকবে, যেটা আপনি বলেছেন, ফ্ল্যাশব্যাক হচ্ছে এবং ব্যাড ড্রিম সে দেখছে। কোনো সিমটম আরো কি যোগ করতে চান? কি ধরনের সিমটম বা মানসিক অবস্থার ভেতর দিয়ে গেছে সবাই? সিমটমের ক্ষেত্রে যদি বলেন তাহলে দেখা যাচ্ছে আপনার সামান্য শব্দে সেই ব্যক্তিটা
যে কিনা আচ্ছা। ভূমিকম্প এক্সপেরিয়েন্স করেছে, দেখা যাবে পরবর্তীতে তার সামান্য শব্দেই মনে হবে আবার বোধহয় ভূমিকম্প হচ্ছে। সেটা হতে পারে কোনো ট্রাকের, কোনো যানবাহনের শব্দ বা বাতাসের শব্দ, তার শ্বাসকষ্ট হতে পারে, তার বুক ধড়ফড় করতে পারে। এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ। আর যদি রোগের কথা বলেন, পিটিএসডি হতে পারে, প্যানিক অ্যাটাক হতে পারে, ব্যাড ড্রিম যেটা বলেছেন দুঃস্বপ্ন, সেটা বারবার হতে পারে। এই বিষয়গুলোই সাধারণত দেখা যায়। এছাড়াও আপনার ঘুমের ব্যাঘাত হবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়ায় অরুচি হবে। আবার ফ্যান্টম ট্রেমর নামে একটা টার্ম আছে, যেটা আর কি এ ধরনের ভূমিকম্পের পরে দেখা যায়, যে বাস্তবে কোনো কিছুই না, কিন্তু ব্যক্তিটি ফিল করছে যেমন আশেপাশে সবকিছু নড়ছে বা মাটি নড়ছে, কাঁপছে, এরকম একটা এক্সপেরিয়েন্স তারা করে থাকে। এবং আজ থেকে দু মাস আড়াই মাস আগে হলেও এখনো পর্যন্ত কিছু মানুষ এই জিনিসটা বহন করছে। আমারও কিন্তু কখনো কখনো মনে হয় যে কিছু কি নড়ে উঠলো, এই আচ্ছা। ভয়টা আসলে আমার হ্যাঁ, মনে এটা হয় খুবই যে স্বাভাবিক। স্বাভাবিক, খুবই এবং স্বাভাবিক। যেটার ভেতর দিয়ে আমরা গেছি সেখানে আমরা আসলে কল্পনাই করতে পারি না যে ঢাকা শহরের মতো একটা শহর, যেখানে এত কংক্রিটের জঞ্জাল, সেখানে যদি একটা বড় ভূমিকম্প হয় এবং কি হতে পারে সেটার আসলে। কি, ওটা ভিজুয়ালাইজ করে আসলে আমরা ট্রমাটাইজ। এবার আমি যদি একটু আসি মোহাম্মদ গোলাম মোস্তফা আপনার কাছে, আপনি একই সঙ্গে যেমন প্রকৌশলী, রাষ্ট্রবিজ্ঞানী, আইনবিদ এবং সামাজিক মনস্তাত্ত্বিক আচরণ নিয়েও আপনার গবেষণা আছে। আপনি কেমনভাবে এক্সপিরিয়েন্স করেছেন এই ভূমিকম্প পরবর্তী সময়ের মানসিক অবস্থা, এবং আমাদেরকে যদি একটু জানান, এই যে শুরুতেই যেটা বললাম যে বাড়িতে যে আমরা আছি সেটা কতটুকু নিরাপদ, আমরা কি আসলে কতটুকু সচেতন এই ব্যাপারগুলো নিয়ে? আপনারা জানেন যে আসলে বাড়ি নির্মাণ একটা ইঞ্জিনিয়ারিং নিয়ম কানুন আছে। জি। একটা বাড়ি নির্মাণ করার আগে সয়েল টেস্ট করতে হয় এবং ইঞ্জিনিয়ারদের দিয়ে ডিজাইন করতে হয়। এবং ডিজাইনে কিন্তু মানে যেমন ঝড় বৃষ্টি, ওখানে কি পরিমাণ লোড পড়বে এবং সেখানে কি পরিমাণ হায়েস্ট ভূমিকম্প এই দেশে হইতে পারে, সেইটা আমরা ধরে প্লাস এটাকে ফ্যাক্টর অফ সেফটি 2 করে মানে ডাবল করে আমরা ডিজাইন করি। এই জন্য আচ্ছা। কোনো বাড়ি যদি স্পেসিফিকভাবে ইঞ্জিনিয়ারিং ডিজাইন করে করা হয় এবং সেটা যদি ইঞ্জিনিয়ারিং সুপারভিশনের উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়, তাহলে সেখানে কোনো ঝুঁকি থাকার কোনো কারণ নাই। এখন আমাদের এখানে হচ্ছে কি যে সেইভাবে জনসচেতনামূলক অবস্থার সৃষ্টি হচ্ছে না। আমাদের বিল্ডিংগুলি সিটি কর্পোরেশনে হচ্ছে, পৌরসভায় হচ্ছে, উপজেলায় হচ্ছে এবং গ্রামগঞ্জে হচ্ছে, জি। এবং সব জায়গায় মানুষ এইভাবে আমরা সচেতন করতে পারি নাই। এবং এই ইঞ্জিনিয়ারিং সার্ভিসগুলি আমাদের থ্রু আউট দ্য বাংলাদেশ অ্যাভেলেবল না, এবং এই কাজগুলি কিন্তু একটা সরকারকেই করতে হবে, এটা ম্যান্ডেটরি করতে হবে, সরকারকেই করতে হবে। জি। কিন্তু সেইভাবে সরকারি জনবল এবং সেইভাবে প্রাতিষ্ঠানিক শক্তি গভর্নমেন্টের নাই। কারণ এটা মনে করেন প্রত্যন্ত একটা বিল্ডিং করলে ওই ভদ্রলোকদেরকে তারা কার কাছে যাবে, কিভাবে ডিজাইন করবে, কি করবে, এই জিনিসগুলি আমরা ওইভাবে মানুষের কাছে, জনমানুষের কাছে পৌঁছাইতে পারিনি। আমাদের এখানে দুই ধরনের বিল্ডিং আছে, আপনার আধুনিক বিল্ডিং আছে, সেগুলি ম্যাক্সিমাম বিল্ডিং মোটামুটি সেফ, কিন্তু যেগুলি পুরাতন বিল্ডিং সেগুলি কিন্তু আমাদের অনেক ঝুঁকিপূর্ণ। আরেকটা জিনিসটা বড় যেটা অসুবিধা হয় যে নির্মাণ কাজের গুণগত মান, আমি একটা ডিজাইন করে দিলাম সুন্দর করে, কিন্তু সেটা বাস্তবায়নটা ওইভাবে হইলো না, সেখানে প্রপার ম্যাটেরিয়াল ব্যবহার করা হইলো না, ইঞ্জিনিয়ারিং নিয়মকানুন করা হইলো না, কিউরিং করা হইলো না, এবং এইসব কারণে বিল্ডিংটা দুর্বল হয়ে যায়। তো এই জন্যই আমি এই মানে ভূমিকম্পের পরবর্তীতে আমি মনে করি ইঞ্জিনিয়ারদের উচিত যে মানুষদেরকে সচেতন করা, সরকারের উচিত সচেতন করা, এবং এই বিল্ডিংগুলিকে পরীক্ষা করে করণীয় নির্ধারণ করা। যেগুলি খুবই ঝুঁকিপূর্ণ এগুলি তো ভেঙে ফেলতে হবে, যারা একটু কম ঝুঁকিপূর্ণ সেগুলিকে আবার এদের স্ট্রেনথেন করতে হবে, আর যেগুলি সেফ সেগুলিতে সেফ আছে। এইভাবে আমি মনে করি সরকারের পক্ষে একটা ইন্টেনসিভ প্রোগ্রাম সারা বাংলাদেশে নেই, আর এগুলি তো বিশেষজ্ঞ ছাড়া কেউ নির্ধারণ করতে পারবে না। তো এই জন্য আমি মনে করি ভূমিপত্র পরবর্তী সময়ে আমাদের সব মানুষের সচেতন হওয়া উচিত, এবং এই নেতৃত্বটা দেওয়া উচিত বাংলাদেশ সরকারের। এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলি যদি আমরা চিহ্নিত না করি, তাহলে আমাদের যে বড় মাত্রার ভূমিকম্প হয়, তাহলে আমাদের ভয়াবহ মানে বিপর্যয় মোকাবেলা করতে হবে। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের ওল্ড ঢাকাতে পুরাতন যুগের অনেক বিল্ডিং এখন রয়ে গেছে, এবং সেগুলি সরকার কিছু চিহ্নিত করেছে, কিন্তু আমার মনে হয় যে এটা মানে অ্যাকশানে যেতে হবে এবং করে নিয়তটা ফাইনাল করে সেটা বাস্তবায়ন করতে হবে। চমৎকার বলেছেন আসলে যে
এই কাজগুলো সরকারের পক্ষ থেকেই আসলে হওয়া প্রয়োজন। আর আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে জনসচেতনতা দরকার এই দিক থেকে যে আমি যদি একটা বাড়ি বানাতে যাচ্ছি, আমাকে সচেতন হয়ে অবশ্যই সেটাকে ইনফর্ম করতে হবে যে সরকারি তদারকিও যেন আমার এখানে এসে পৌঁছায় এবং আমি যেন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের মতামত নিয়ে পরামর্শ নিয়ে তবেই আমি বাড়িটা বানাই। আমি যেন এই জায়গাটাতে কোনো নিয়মের ব্যত্যয় না ঘটাই। জি এই জায়গাটাতে একটা সচেতনতা খুব বেশিভাবে দরকার। অবশ্যই সরকার ভূমিকা রাখবে, কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। যে আপনি জানেন যে আসলে সরকারি যে আইনগুলি আমরা সেগুলি একটা বিরতির সময় হয়ে এসছে, বিরতি থেকে এসে আবার শুনি এটা। জি, দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার কথা হবে। ফিরে এসেছে বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে ভূমিকম্প পরবর্তী মানসিক অবস্থা এবং করণীয় এই বিষয়ের উপর। সঙ্গে আছেন মোহাম্মদ গোলাম মোস্তফা এবং রোজিনা বেগম নাফিসা। স্যার, যেখানটাতে আমরা ছিলাম আপনি সরকারি নিয়ম কানুন নিয়ে বলতে চেয়েছিলেন যে একটা নিরাপদ বাড়ি বানানোর জন্য আসলে কি কি ধরনের নিয়ম কানুন ফলো করা প্রয়োজন। সরকারি আইনগুলো যাতে মানুষ জনস্বার্থে দেশের স্বার্থে মানতে বাধ্য হয়, এই জন্য সরকারের কিন্তু একটা মনিটরিং অথরিটিও থাকতে হবে। জি, যেমন মনে করেন আপনি একটা বাড়ি করলে যাতে আপনি বাড়ি যখন নির্মাণ কাজ শুরু করবেন তখন যাতে একটা অথরিটি যে চেক করে যে আপনি সেটাকে ডিজাইনটা প্রপারলি করেছেন কিনা এবং এই কাজগুলি আপনার কোনো ইঞ্জিনিয়ার সুপারভিশন করতেছে কিনা, একুরেটলি হচ্ছে কিনা, এবং সেই স্টেপগুলি যাতে মানুষ মানতে মানে অনেকটা বাধ্যবাধকতা হয়। থাকে, তা না হলে কিন্তু সুন্দর দেশ গড়ে উঠবে না। এখন এখানে দুইটা জিনিস, একটা হলো যে ফিউচার বিল্ডিং, আরেকটা কিন্তু অতীতের লায়াবিলিটিস। অতীতে অনেকগুলি বিল্ডিং সঠিক গুণগত মানে হয় নাই, মানে পুরাতন বিল্ডিংগুলির স্ট্রেংথ নষ্ট হয়ে গেছে। তো এখন ওইগুলি ঝুঁকিপূর্ণ। এগুলি আমি মনে করি যে এটা তো একটা বিশাল কাজ এবং এটা একটা স্পেশালাইজড বিশেষজ্ঞ টিম করে মানে সমস্ত এলাকায় সমস্ত ভবনগুলি কিন্তু এখন চিহ্নিত করে সরকারের সিদ্ধান্ত নিতে হবে যদি আমরা ভূমিকম্প থেকে আমাদের জাতিকে রক্ষা করতে চাই। কারণ আনফর্চুনেটলি কিন্তু আমাদের ভূমিকম্পের মাত্রা গ্রেজুয়ালি বাড়তেছে এবং ফ্রিকুয়েন্সিও বেড়ে গেছে। আর আরেকটা বিষয় হলো কি যে যাতে মানে এই 18 কোটি মানুষের দেশে যাতে তারা মানুষ সহজে সয়েল টেস্ট করতে পারে, ডিজাইন করতে পারে, এরকম মানে এই ফেসিলিটিসগুলি তো থ্রুআউট দ্য বাংলাদেশ অ্যাভেলেবল করতে হবে। এবং সমগ্র বাংলাদেশে যে বিল্ডিং হচ্ছে এখন কিন্তু গ্রামেও আপনার মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে। জি, এখন সেই গ্রামের বিল্ডিংটা কে সুপারভিশন করবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের দেশে প্রচুর বেকার ইঞ্জিনিয়ার আছে। আমরা ছোট ছোট ফার্ম যদি করতে পারি থ্রুআউট দ্য বাংলাদেশ, তাদের প্রফেশনাল সুবিধা হবে, এদের মানুষ সেটা মানে সেই ফেসিলিটিসটা বুক করতে হবে। আর আপনি যেটা সুন্দর করে বলছেন যে মানুষকে সচেতন করা, এটা কিন্তু এখন ইলেকট্রনিক্স মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন এই যে আপনারা করতেছেন আজকে একটা সুন্দর অনুষ্ঠান করতেছেন, এটা থ্রুআউট দ্য বাংলাদেশ প্রচার করে মানুষকে আমরা একদম পুরো সচেতন করে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা এই অবক্ষয় থেকে মানে আমরা মুক্ত হইতে পারি। আরেকটা যে বিষয় আপনাকে বলি যে আমাদের যে পুরাতন ঢাকা আছে, বিশাল এলাকা, অনেক ভবন, সেটা আমি একটা প্ল্যান আপনাকে বলতে পারি যেটা দিয়ে সরকার এটাকে পুরা চেঞ্জ করতে পারবে, অথচ সরকারের 1 টাকা খরচ হবে না। যেমন আপনি মনে করেন যে পুরো একটা নির্দিষ্ট এরিয়াকে যদি আপনি মালিকানা লিস্ট করে একদম পরিকল্পিত নগর হিসেবে ডিজাইন করে আপনি যদি যারা ওই যে কনস্ট্রাকশন ফার্মরা শেয়ারিংয়ে বিল্ডিং বানায় এদেরকে দিয়ে দেন এবং মাল্টি স্ট্রিট বিল্ডিং করে পরিকল্পিত, তাহলে হয়তো অর্ধেক পাবে জমির মালিকরা, অর্ধেক পাবে যারা করে দিবে। এতে কিন্তু সরকারি কোনো খরচ হবে না, অথচ একটা পরিকল্পিত নগর চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্যে আমার মনে হয় যে বিনা খরচ ইচ্ছা করলে সরকার পুরান ঢাকাটাকে পুরো চেঞ্জ করে ফেলতে পারে। তো এই ধরনের কিছু পরিকল্পনা আমাদের করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে ইন্টেনসিভ সুপারভিশন এবং মানুষকে নিবিড়ভাবে সহজ ভাষায় সচেতন করা। আপনার গ্রামের মানুষের লেভেল অফ এডুকেশন তো আপনি জানেন ভেরিয়েবল, এবং তাদেরকে তাদের ভাষায় বিভিন্ন মানে শুটিং, নাটক, গল্পর মাধ্যমে সমস্ত মানুষগুলিকে যদি আমরা সুন্দর করে সচেতন করতে পারি এবং সরকার যদি এই দায়িত্ব পালন করেন এবং আরও নিবিড়ভাবে যদি প্রাতিষ্ঠানিক শক্তি বাড়ান, তাহলে আমরা এই সুন্দর এই গণবসতি বাংলাদেশকে
রক্ষা করতে পারবো। আপনি খুবই চমৎকার বলেছেন, কিন্তু এখানে খুব হতাশামূলক কিছু ব্যাপারও আসলে আছে, যেটা ওই যে মানে আয়নার পেছনের দিকটা, যেটা যে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো এই মনিটরিং করবে সেই প্রতিষ্ঠানগুলোর থেকেই অনেক সময় গাফিলতি থাকে, যে কারণে পুরান ঢাকায় কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় ছিল একটা সময় পর্যন্ত, মানে অনেক আগে থেকেই, তখনও কেন আসলে এটা দেখভাল করা হলো না। এমনকি নতুন ঢাকার অনেক জায়গায়ও কিন্তু হয়েছে যে অনিয়ম হচ্ছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠান খেয়াল করছে না। তো এই জায়গাটাতে একটা বড় নৈতিক অবক্ষয় শুধু যে নাগরিকের মাঝে আছে তা কিন্তু না, কর্মকর্তাদের মাঝেও একটা বড় নৈতিক অবক্ষয়ের জায়গা আছে। আপনি অবশ্য তো অনেক সুন্দর বলেছেন, এটা আমাদের বাংলাদেশের জন্য এটা খুবই বাস্তবসম্মত। তবে এটা জিনিসটা হলো কি যে আমাদের মানে মনিটরিং ব্যবস্থাটা, যেমন আপনি এখন বাংলাদেশে বসে আমেরিকা দেখতে পারবেন, আগে কিন্তু আমাদের যে সীমিত জনবল ছিল সেটা ছিল না, টেকনিক্যাল ডেভেলপমেন্টও আমাদের বেশি ছিল না, ইঞ্জিনিয়ারদের সংখ্যাও বেশি ছিল না। এখন কিন্তু আপনাদের মনে করেন অনলাইনে আপনি সারা পৃথিবী দেখতে পারেন। তো এখন কিন্তু গভর্নমেন্ট যদি মানে ইচ্ছা করে আর কি, তাহলে নিবিড়ভাবে কিন্তু মনিটরিং করতে পারবে, আমি যেটা মনে করি আর কি। হ্যাঁ, এখানটা তো আমার কাছে ওই জায়গাটা রইলো যে গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, জি জি কেন গভর্নমেন্ট ইচ্ছা করবে না? না, এটা একটা বড় প্রশ্ন, এটা আমাদের মানে হতাশা। এটার একটা কারণ আছে, আপনি যেটা সুন্দর বলছেন। গভর্নমেন্টটা কি? গভর্নমেন্টটা হলো হ্যাঁ, যে মানে কর্মকর্তারাই কিন্তু মেইনলি ফিল্ডে কাজ করেন। এক্স্যাক্টলি। এখন আপনি দেখবেন যে আমাদের এখানে যে যে জিনিস জানে না সেই চেয়ারে বসে আছে। সে আরেক বড় হতাশার যেমন জায়গা। ধরেন আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ডাক্তার নাই, পূর্ত মন্ত্রণালয়ে কোনো ইঞ্জিনিয়ার নাই, অর্থ মন্ত্রণালয়ে কোনো অর্থনীতিবিদ নাই, কৃষি মন্ত্রণালয়ে কোনো কৃষিবিদ নাই। এখন এই যে পলিসিগত গ্যাপ, এটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। ব্রিটিশ আমলে কি ছিল আপনার, যে একজন মানুষকে ট্রেনিং দিয়ে সব জানতা বানায়ে সব কাজ করানো হইতো। কিন্তু এখন তো বিশেষজ্ঞের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন কিন্তু পরিবর্তনের দিন আসতেছে। এখন কিন্তু ইচ্ছা করলে মনিটরিং ব্যবস্থা অনলাইনে করা যায় এবং অফলাইনের দরকার খুবই কম হয়। আপনি ইচ্ছা করলে এক চেয়ারে বসে সারা ঢাকা সিটি দেখতে পারবেন। তো এই জন্যই আমার মনে হয় যে আগে যেমন জনবল সংকট ছিল, বিশেষজ্ঞের অভাব ছিল, টেকনিক্যাল ফেসিলিটি ছিল না, এটা তো চলে গেছে। কিন্তু এখন ইচ্ছা করলে আমি মনে করি যে এখন গভর্নমেন্ট উচিত যে আমাদের রিফর্ম করা দরকার, যেটা গভর্নমেন্ট করছেন, এবং টেকনিক্যাল আমরা ডেভেলপমেন্ট খুবই আশাবাদী হতে থাকি, অবশ্যই আশা আমরা রাখি যে অবশ্যই কোনো না কোনো পরিবর্তন আমরা দেখব। এবং যেটা আপনি বললেন এটাও সত্য যে সেই ব্রিটিশ সময় থেকে যে পলিসি আছে, সেই পলিসির তো কোনো ডেভেলপমেন্ট আসলে হয় নাই। সেই পলিসি যেহেতু একই রকম আছে, আমরা এগিয়ে গেছি, টেকনোলজি এগিয়ে গেছে, কিন্তু পলিসি আগাতে পারেনি বলে অনেক জায়গায় লিমিটেশন রয়ে গেছে। সেটা যদি আগায় আমরা সেই হোপটা রাখি। আমি যদি এবার একটু রোজিনা বেগম নাফিসা আপনার কাছে আসি এবার, এই যে কিছু মানে কালেকটিভ হতাশা আসলে প্রত্যেক দেশেই থাকে, অবশ্যই আমরা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশের মানুষ হিসেবে আমাদেরও কিছু হতাশা, সেটা নিয়ে আমরা কথা বললাম, তাই না, যে এই যে পলিসি, এটা আমাদের কালেকটিভ হতাশা। এই জিনিসগুলো মানুষের জীবনকে, বা এই যে ভূমিকম্পের পর অবশ্যই এই পলিসিগত হতাশা সবাইকে ইম্প্যাক্ট করেছে, এই জায়গাটা নিয়ে যদি একটু বলেন। ভূমিকম্প তো পার্ট অফ লাইফ, তাই না? এটা Part সারা of বিশ্বে, মানে আমরা যেহেতু পৃথিবীতে আছি, পৃথিবীর নেচারটাকেও আমাদের মেনে নিতে হবে, তাই না? তো পৃথিবী মাঝে মাঝে নাড়াচাড়া করবে, কিন্তু সেই নাড়াচাড়াতে যাতে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হই, সেই জায়গাটা কিভাবে আমরা কমাতে পারি, ইঞ্জিনিয়ার সাহেব খুব সুন্দর করে তার জ্ঞান দ্বারা বলেছেন। কিন্তু আমাদের দেশে কিছু প্রবলেম আছে, কিন্তু হতাশা আছে, কিন্তু পুরোপুরি হতাশাগ্রস্ত হলে চলবে না, কিছুটা আশাবাদীও হতে হবে আমাদের। যে আমার মনে হয় যে গভর্নমেন্ট আগের থেকে অনেক বেশি মানে অনেক সচেতন হয়েছে, যেটা ব্রিটিশ পিরিয়ডের কথা বলা হয়েছে, ধাপে ধাপে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, এখনো যাবে। তবে মানে এখন যে বিষয়টা, মানে আমরা বলছি যে রিসেন্ট যে ঘটে যাওয়া যে ভূমিকম্পটা হয়ে গেল 2 মাস আগে, সেটার যে একটা ইম্প্যাক্ট পড়লো, এটাতে কিন্তু আমরা জানতে চাই যে আমাদের অ্যাকচুয়ালি ব্যাকআপ প্ল্যান কি। এই জিনিসটা যদি সরকারের পক্ষ থেকে আমাদেরকে বিশেষ করে জানানো হয়, সরকারি কর্মকর্তারাই যদি আমাদেরকে বলেন যে অ্যাকচুয়ালি তাদের প্ল্যানটা কি, কিভাবে করা হয়েছে, যে নগরায়ন করা হলো আমাদের ঢাকা সিটিতে, তো সেক্ষেত্রে ভূমিকম্প সহনশীলতার মাত্রাটা কেমন। যেমন ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন, এবং আমি যতদূর জানি যে প্রায় বিল্ডিংগুলো তৈরি করা হয় আপনার 7 মাত্রা সহ্য করতে, 7 মাত্রা বা তারও উপরে, 7.5 মাত্রায় ভূমিকম্প সহ্য করতে পারে, এভাবে তৈরি করা হয় এক একটা ভবনকে। তো অ্যাকচুয়ালি কি আমাদের নগরায়ন যে করা হয়েছে,
সেটা কি ওভাবে করা হয়েছে কিনা। তো এটা যখন আমরা জানতে পারবো তখন কিন্তু আমাদের মধ্যে মানে কনফিডেন্টের লেভেলটা বাড়বে, সাধারণ মানুষের মধ্যে প্যানিক যে ব্যাপারটা চলে আসে সেটা মাত্রা কমবে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো ল্যাক অফ ইনফরমেশন আছে, আমাদের কমিউনিকেশন গ্যাপ আছে। মানে সরকারি কর্মকর্তারা একদিকে কাজ করছেন, তারা আমাদেরকে কিছু জানাচ্ছে না, আমরা কিছু জানছি না, অথবা যতটুকু জানছি সেটা হচ্ছে কতটুকু সত্য সেটা একটা কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, আর গুজব তো আছেই, যেটা কিছু আমি শুরুতেই আপনাকে বলেছি যে ঢাকা শহর তলিয়ে যাবে, এরকম একটা রুমার কিন্তু চলছে আমাদের। তো সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের মধ্যে প্যানিক একটা চলে আসতে পারে যে আমরা তো মরেই যাচ্ছি। এরকম বারবার ভূমিকম্প হচ্ছে, যারা 9 তলায়, আমার এক পরিচিত আছে যে 9 তলায় তার বাসা, তার শোকেজের সব ক্রোকারিজ সব ভেঙে চুরমার হয়ে গেছে। তো এখন তারা আতঙ্কগ্রস্ত যে তারা কোথায় যাবে, তারা যদি ধসে পড়ে তারা কোথায় যাবে, কিভাবে বাঁচবে, এরকম আর কি প্যানিক বিষয়টা চলে এসেছিল। তো আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে যদি আমরা, এটা তো খুব স্বাভাবিক, যে ওটা এক্সপিরিয়েন্স করেছে 9 তলায় বসে, তার জন্য কিন্তু সত্যিই স্বাভাবিক এই এতটা প্যানিক হওয়া। কিন্তু আমরা যদি ব্যাপারটা পুরোটা জানতে পারি যে এটা যে হয়েছে, ঘাবড়াবার কিছু নাই। আমাদের যেটা হলো আপনার 5.6 বোধ হয়, তাই না, এই মাত্রায় ভূমিকম্প হয়েছে। কিন্তু আমরা জানি যে আসলে মানে বিল্ডিং গুলো তৈরি করা হয় 7 বা তারও অধিক মাত্রা ভূমিকম্প হলে সেটা সহনশীলতা করেই বানানো হয়। কিন্তু এই যে নলেজ গুলা, হ্যাঁ, এইটা একটা ফ্যাক্ট। তারপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেফিনেটলি, যে মানুষকে জানানোর জন্য যে অ্যাকচুয়ালি এটা হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না। হ্যাঁ, আমাদের এরকম বিল্ডিং গুলো এভাবে তৈরি হচ্ছে, ভেঙে পড়বে না, বা আপনারা যা শুনছেন রুমার, এটার সত্যতা তেমন কিছু নাই। হ্যাঁ, এই যে ইঞ্জিনিয়ার সাহেবের মতো আরো বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা জানতে পারি। তারপর হচ্ছে সরকারের পক্ষ থেকেও কিন্তু একটা দল থাকা দরকার, যাতে তাদেরকে জানানো হয় যে আসলে মানে ঘাবড়াবার কিছু নাই। আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনাল আছি, আমরা তো ডেফিনেটলি ডিসঅর্ডার হয়ে গেলে আমরা আমাদের কাজ করার জায়গা, কিন্তু আমরা চাইবো যে মাস পিপলকে তো আমরা সার্ভিস দিতে পারবো না, এটা তো সম্ভব না, তাই না? অনেক ধন্যবাদ। আমরা আরেকটা ম্যাডামের ব্যাপারে একটা বিরতি নিয়ে এসে আমরা কথা বলছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, সঙ্গেই থাকুন, ফিরে এসে আরো কথা হবে। আবারও ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে মোহাম্মদ গোলাম মোস্তফা এবং রোজিনা বেগম নাফিসার সাথে ভূমিকম্প পরবর্তী মানসিক অবস্থা এবং করণীয়, এই বিষয়ের উপর। স্যার, আপনার কাছে এবার আসতে চাই, আপনি কিছু একটা যোগ করতে চাচ্ছিলেন রোজিনা বেগম নাফিসার সাথে। যে জায়গাটাতে আমরা ছিলাম সেটি ছিল এরকম যে যত বেশি নলেজ থাকবে আমাদের ভূমিকম্প সম্পর্কে বা ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে, অ্যাট দ্য সেম টাইম আমরা যে ভবনে বসবাস করছি সেই ভবনটি সম্পর্কে যত আমাদের ধারণা থাকবে, তত বেশি আমাদের ওটার ভয়াবহতার সাথে কোপ করতে সহজ হবে। এখানে আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন। আমি যোগ করতে চাই, অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হলো যে আমি শুধু দেখতে চাই যে ইঞ্জিনিয়ার সাহেবরা ডিজাইনটা কিভাবে করেন। আচ্ছা, সেটা হলো আমরা যখন ইঞ্জিনিয়ারিং একটা বিল্ডিং ডিজাইন করি, তখন আমরা এই বাংলাদেশে অতীত ইতিহাস দেখি যে সর্বোচ্চ ভূমিকম্প কতটুকু হয়েছে। মনে করেন যে এটা নিশ্চয়ই 9 মাত্রার মতো হবে। 9 মাত্রা ধরে আমরা 10 ধরি, 10 মাত্রা ভূমিকম্প এই দেশে হয়। তখন আমরা কিন্তু ফ্যাক্টর অফ সেফটি যখন 2 ধরি, তখন 20 মাত্রার ডিজাইন করি। আচ্ছা আচ্ছা। তো এই জন্যে কেউ যদি ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং ডিজাইন করান প্রপারলি, তাহলে সেটা ভূমিকম্পের আওতায় পড়ার কোনো ধরনের স্কোপ নাই, ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ যেহেতু আমাদের 7, 8, 9 হয়, কিন্তু আমরা তো ডাবল দৌড়ে করি, মানে ডাবল মাত্রা দৌড়ে করি। যেহেতু ফ্যাক্টর অফ 2, যেমন 50 টন লোড যদি আসে, তাহলে 100 টনের ডিজাইন করি, ডাবল করে নিই। সমস্ত হিসাব করি যে এখানে লোড কত পড়বে, ঝড় কত হবে, ভূমিকম্প কত হবে, এইগুলি ধরে যেটা আসে তার ডাবল করে আমরা ডিজাইন করি। সুতরাং এটা আমাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। প্রপার ইঞ্জিনিয়ার যদি ডিজাইন করতে পারি আমরা সয়েল টেস্ট করে, এবং যদি সেটা আমরা প্রপারলি বাস্তবায়ন করতে পারি, তাহলে ভূমিকম্প কোনো ঝুঁকি ওই ভবনে হবে না। আচ্ছা, তাহলে গুণগত মানটা কাজে ঠিক রাখতে হবে এবং ইঞ্জিনিয়ারদের সুপারভিশন করতে হবে, এবং এটা করলে ভয় পাওয়ার কোনো কারণই নাই ইনশাল্লাহ। তো এই জন্যই আমাদের ডিজাইনটা ফ্যাক্টরটাই এরকম। দারুণ বলেছেন। এই ব্যাপারগুলো আমাদের সবারই জানা প্রয়োজন। যারা বাড়ি বানাচ্ছেন তাদের যেমন জানা প্রয়োজন, যারা বাড়িতে থাকতে যাচ্ছেন তাদেরও। এখন তো সবাই আসলে বাড়ি বলতে ফ্ল্যাট কেনে, তাই না?
তো ফ্ল্যাট যিনি কিনছেন সেই ফ্ল্যাট ওনারেরও কিন্তু এটা জানার প্রয়োজন আছে যে এই বাড়িটা আসলে কত শক্তভাবে তৈরি করা হয়েছে, কতটা নিরাপদভাবে তৈরি করা হয়েছে। আমি এবার যদি একটু ভিন্ন দিকে মনোযোগ দিতে চাই, যেহেতু আমরা আসলে মনের স্বাস্থ্য নিয়ে এই অনুষ্ঠানে বেশি কথা বলি, তো প্রত্যেকটা বাড়ির তো আসলে একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে। একটি বাড়ি তার কনস্ট্রাকশন বলেন, তার লোকেশন বলেন, যে কোনো কিছুর কারণেও কিন্তু ওই বাড়িটার অ্যাপিলটা ডিফারেন্ট হয়ে যায়। তো প্রকৌশলী মানে প্রকৌশল যখন পড়ানো হয় তখন কি এই ব্যাপারগুলো নিয়েও পড়ানো হয় আসলে? আপনি একটা বিল্ডিং কিন্তু দুইটা পার্ট থাকে। আপনি জানেন, একটা হলো ডিজাইন পার্ট, যেটা সিভিল ইঞ্জিনিয়ার সাহেবরা করেন, জি আর এর ভিতরে কিছু টুকটাক জিনিস থাকে, ইলেকট্রিক থাকে, কিন্তু আরেকটা বড় জিনিস থাকে আর্কিটেক্ট। জি আর্কিটেকচারটা কিন্তু আবার সুন্দর প্ল্যানটা করেন, যাতে কি আলো বাতাস বা প্ল্যানিংটা যাতে প্রপার হয়। কিন্তু আমাদের যে দুর্ভাগ্য কি জানেন, যে 1 কোটি টাকা দিয়ে আমি বাড়ি করব, কিন্তু ওই 10,000 টাকা দিয়ে আর্কিটেক্টে ডিজাইনটা করাবো না, বা 50,000 টাকা দিয়ে আমরা প্রপার ইঞ্জিনিয়ারদের ডিজাইন করবো না। গ্রামগঞ্জে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সেখানে ওই রাজমিস্ত্রি দিয়ে বাড়ি করে ফেলতেছে, সেখানে ইঞ্জিনিয়ারই নাই, সুপারভিশনই নাই, আচ্ছা সয়েল টেস্ট নাই। এখন এগুলিকে তো আমাদের মিডিয়া দিয়ে কিন্তু প্রচুর প্রচার করা দরকার, মানুষকে সচেতন করে তোলা দরকার। কস্ট বেনিফিট বেশি, যেমন ধরেন আপনি যদি রাজমিস্ত্রি দিয়ে একটা বাড়ি করেন, যে খরচ হবে, বা ইঞ্জিনিয়াররা প্রপারলি ডিজাইন করলে খরচ আরো অনেক কমে যাবে। আচ্ছা আচ্ছা তো এই জন্যই মানে এইগুলি মানে আমাদের মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে, যে মানুষের এই ফাউন্ডেশনটা ঠিক মতো করে না, পাইলিং করে না। আর এগুলি আবার গ্রামগঞ্জে কিন্তু অ্যাভেলেবল না, পাইলিং মেশিন আপনার ঢাকা থেকে নিতে হবে। তো এইগুলি আমার মনে হয় যে সরকার, যেহেতু আমাদের একটা বিশাল বাজেট, ডেভেলপমেন্ট বাজেট থাকে, আপনি আরেকটা আশ্চর্য হয়ে যাবেন, এটা অত্যন্ত দুঃখজনক, যে সেটা হলো যে আপনি দেখবেন যে যত বিল্ডিং আছে বাংলাদেশে কেন পৃথিবীতে, এইগুলি কিন্তু আসলে হাতে কলমে বানায় রাজমিস্ত্রিরা। কাজটা কিন্তু রাজমিস্ত্রি করে, ইঞ্জিনিয়াররা ডিরেকশন দেয়, ড্রয়িং দেয়, কিন্তু দেখবেন যে রাজমিস্ত্রিদের তো 2 লক্ষ কোটি টাকার বাজেট বাস্তবায়ন করতেছে, কিন্তু একটা রাজমিস্ত্রি তৈরি করার কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নাই। হ্যাঁ তারা ওই হেল্পারের মাধ্যমে কাজ শিখতে শিখতে রাজমিস্ত্রি হয়। এটা অত্যন্ত বিদেশে দুর্ভাগ্যজনক। তো রাজমিস্ত্রির এটার ইয়েও আছে, পড়াশোনা আছে। পড়াশোনা নাই এখন, মানে প্রাতিষ্ঠানিক কোনো সিস্টেম গভর্নমেন্ট ডেভেলপ করে নাই। হ্যাঁ কিন্তু বিদেশে কিন্তু এটা নিয়ে হ্যাঁ, পড়াশোনা করা যায়। বিদেশে আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু উচিত যে রাজমিস্ত্রি তৈরি করা, কিছু কনস্ট্রাকশন প্রতিষ্ঠান তাদেরকে সচেতন করা। রাজমিস্ত্রি জানে যে কিউরিং এর কি ভ্যালু। আপনি মনে করেন একটা প্রপারলি আপনি একটা ছাদ ঢালাই দিলেন, কিন্তু সেখানে পানি দিলেন না সময় মতো, তাহলে কিন্তু ছাদটা নষ্ট হয়ে যাবে। একটা পিলার করলেন, সেখানে পানি দেওয়া খুব কঠিন, পানি দিলেই পড়ে যায়, সেখানে কিভাবে ছালা দিয়ে পেঁচে 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 পেয়ে কতক্ষণ পরে পরে পানি দিতে হবে, এগুলিতে তো ওরা সচেতন না। অনেক জায়গাতে দেখা যায় যে সচেতনতার অভাবে কাজে গুণগত মান খারাপ হয়ে যায়। তারপর প্লাস্টার করলেন, প্লাস্টারে কিন্তু 28 দিন পানি দিতে হয় যে কোনো কনস্ট্রাকশন কাজে, দেখা যায় 3 দিন 4 দিন 5 দিন দিয়ে আর দিল না। তো এখন এই ধরনের আসলে কনস্ট্রাকশন নিয়ে যেহেতু সরকার ডেভেলপ করতেছে, এবং সেটা রাজমিস্ত্রির মাধ্যমে, ইঞ্জিনিয়ারের মাধ্যমে করতেছে, এখন এদেরকে প্রপারলি প্রশিক্ষণ দেওয়া, এদেরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটা কিন্তু গভর্নমেন্টের ভাবা উচিত। আমি যখন চাকরিতে ছিলাম এলজিডিতে, এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছি, অনেক বলছি, কিন্তু ওইভাবে আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি না। এই জন্যই যে আপনি দেখেন যে পলিসি দ্বারা ডেভেলপ করে, তারা ইঞ্জিনিয়ার না। তো এই জন্যেই মানে এইগুলি অনেক সময় নন মানে টেকনিক্যাল যদি কোনো অথরিটি সৃষ্টি না করা হয় এই দেশে, আপনার দেখবেন ইঞ্জিনিয়ারদের একটা মন্ত্রণালয় নাই, অথচ ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেকগুলি ক্যাডার আছে। তো এই জন্যই আমাদের মনে হয় যে ওই যে পলিসি লেভেলে যদি টেকনিক্যাল লোকরা ইনভলভ না হয়, তাহলে এই জিনিসগুলি কিন্তু প্রপারলি আসে না। এক্স্যাক্টলি। তো এই আমি আবারও একটু ওই প্রশ্নটা আনতে চাই যে বাড়ির মানে মানুষের মনের উপর একটি বাড়ির প্রভাব বা ঘরের প্রভাব, সেটাকে আপনি কিরকম ভাবে দেখেন? আমি বাড়ির উপরে, আপনি যখন ফ্ল্যাট কিনবেন, একটা হলো যে আপনি নিজে বাড়ি তৈরি করতেছেন, এটা একটা জিনিস। আরেকটা হলে আপনার ফ্ল্যাট কিনতেছেন। একটা ফ্ল্যাট কেনার আগে আমি মনে করি যে তার উচিত যে এটাকে ডিজাইন কে করেছে, ডিজাইন অথরিটিরা ঠিকমতো ডিজাইন করছে কিনা, আপনার এটাকে সুপারভিশন ঠিকমতো হয়েছে কিনা। ইচ্ছা করলে কিন্তু আপনি বিল্ডিংয়ের স্ট্রেংথও দেখতে পারেন, একটা গান টেস্ট আছে যে আপনার গুলির মতো মারলে ওর শক্তির রিডিং আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কিছু পরীক্ষা করেও দেখতে পারেন যে তাই আসলে নাকি? বিল্ডিংটা কেমন শক্তিশালী করে বানানো হয়েছে কিনা। আচ্ছা আপনি দেখবেন যে অনেক বিল্ডিং আপনি যদি আপনার 8-10 তলায় দাঁড়ান, তাহলে দেখবেন যে কিছু বিল্ডিং কাঁপতেছে,
আচ্ছা, বাতাসেই কাঁপতেছে, ভাইব্রেশন হচ্ছে তাই নাকি? দুর্বলগুলি। আচ্ছা, আপনি আচ্ছা, দেখবেন এটা। এটা দুর্বলতার প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হলো দেখবেন যে না, যত জ্বর আসলো কাঁপতেছে না। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্যে আমাদের সচেতন হইতে হবে। আর এটা খুবই রিস্কিজনক যে আমাদের যে মানে বাড়িগুলি যখন আপনি কন্ট্রাক্টর দিয়ে বানান, কন্ট্রাক্টর দেখি যত সিমেন্ট কম দিবে তার লাভ তত বেশি হবে, যত খারাপ মাল দিবে তার লাভ কত বেশি হবে। আমাদের মানুষ তো ওইভাবে হাইলি দেশপ্রেমিক না, নিজের সমস্যাই বেশি দেখে। এই জন্যে আমাদের মনে হয় যে এইগুলিকে আরেকটু মানে এইগুলিকে সচেতন করা, বাড়ির মালিককে সচেতন হওয়া। আর লাভ অনেক জায়গায় তো আমি দেখেছি যে অজ্ঞতার কারণে এত সিমেন্ট কম দিয়েছে যে দোষী রানা প্লাজার কথা বলেন আপনি, দোষেই পড়ছে। তো এই জন্যে আমাদের কিন্তু এইগুলির উপরে ভাবার সময় আসছে, একে থেকে প্রপার প্ল্যানিং করা, সচেতন করা, এবং এতে আমি মনে করি সরকারেরও আরও গভীরভাবে অ্যাক্টিভ হওয়া উচিত। মনোবিজ্ঞানী হিসেবে আপনার কাছ থেকে যদি একটু জানতে পারি, আচ্ছা, ঠিক আছে, আপনার আপনি কাছে কি প্রশ্নটা- মনে হয় যে একটা বাড়ির কোনো মানসিক প্রভাব আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি মনের উপর পরিবেশের প্রভাব, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা সুন্দর খোলামেলা বাড়িতে একটা মানুষ যখন বসবাস করবে, তার মানসিকতা এবং একটা মানে বদ্ধ একটা ঘরে এবং ছোট একটা ঘরে বসবাস করার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা মানসিক বিকাশের সাথে সম্পর্কিত, প্রশান্তির সাথে সম্পর্কিত, হ্যাঁ, এবং রোগ থেকে মুক্তি পাওয়ার সাথেও সম্পর্কিত। অর্থাৎ যদি আমরা চিকিৎসার কথা বলি, হ্যাঁ, সেটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। অনেক ধন্যবাদ। আরেকটা বিরতির সময় হয়ে এলো আমাদের। প্রিয় দর্শক, বিরতি নিচ্ছে একটা ছোট্ট, ফিরে আসবো খুব অল্প সময়ের মাঝে, সাথেই থাকুন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় ভূমিকম্প পরবর্তী মানসিক অবস্থা এবং এর করণীয়, এই বিষয়ে কথা বলছেন মোহাম্মদ গোলাম মোস্তফা এবং রোজিনা বেগম নাফিসা। রোজিনা বেগম নাফিসা, এবার যদি আপনার কাছ থেকে আমরা একটু শুনতে পাই যে এই যে ভূমিকম্পের পরে যে ধরনের মানসিক অবস্থা তৈরি হয়েছে, আমরা আলোচনা করেছি অলরেডি, প্যানিক হচ্ছে, নানান রকম মানে পিটিএসডি যেটাকে বলে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ফ্ল্যাশব্যাক হওয়া, এই যে অনেক রকমের সিমটম যে হয়, এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা বা কমানোর জন্য এখন এই, যদিও এখন অনেকটা সময় পরে হয়েছে, চলে গেছে ভূমিকম্প অনেক দিন আগে, তারপরও এখন আমাদের কি করা উচিত নিজেদের সাথে বা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে? আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ফার্স্ট এইড কি করা যায়, হ্যাঁ, যে ভূমিকম্প পরবর্তী যে আমাদের কি কি করণীয় আছে সে সম্পর্কে আমাদের একটু সচেতন হওয়া। যেমন আমরা পারিবারিকভাবে দেখতে পারি যে আমাদের পরিবারের সদস্যদের দিকে মনোযোগ দিতে পারি, যেমন কেউ কান্নাকাটি করছে কিনা, কেউ চুপচাপ হয়ে গেছে কিনা, তাদের দিকে একটু মনোযোগী হওয়া। তারপর হচ্ছে তাদের কথাগুলা শোনা, হ্যাঁ, তাদের কথা মন দিয়ে শোনা, এবং এইভাবে কথাগুলো উড়িয়ে না দেয়া যে আরে এগুলো ভয়ের কিছু না, এগুলো কিছু হবে না, এটা না বলে বরঞ্চ তার ভয়ের কথাগুলো শুনে এটাকে একসেপ্ট করে নেয়া যে আসলে ভূমিকম্প ব্যাপারটা ভয়েরই, কিন্তু এটা আমাদের জীবনের একটা অংশ। আচ্ছা, হ্যাঁ, এবং ওই ভয়ের জায়গায় সে একা না, ব্যক্তিটা একা না, আমরা পরিবার তোমার বা আপনার পাশে আছি, এরকম ভাবে বলা। তারপর হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় তাদের ঘুম এবং খাওয়া দাওয়ার উপর মানে একটা বিশাল একটা প্রভাব পড়ে থাকে। তো আমাদের দরকার হচ্ছে ওই ব্যক্তির খাওয়া দাওয়া এবং ঘুমের প্রতি যাতে আমরা যত্নশীল হই বা কেয়ার করি। তারপর হচ্ছে তাকে একা না রাখা, পারিবারিক যে মানে একটা বন্ধন বা কোলাবোরেশন, সেটার উপর মনোযোগ দেয়া, মানে একসাথে থাকা, শেয়ারিং করা, এই জায়গাটা করা। আপনার যদি একটু ভাস্ট আকারে মানে সোশ্যাল আকারে আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যাওয়া, মানে পরিবার ছাড়াও এলাকা, পাড়া মহল্লাতে মানুষের খোঁজ খবর নেয়া, সচেতনতা বৃদ্ধি করা, যেটা ইঞ্জিনিয়ার সাহেব যে ইনফরমেশনগুলো দিলেন সেই তথ্যগুলাই শেয়ার করা। এটার জন্য তো আর ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, সে তথ্যগুলোর জন্য, হ্যাঁ। তো এটা বলা, তারপর হচ্ছে কাউকে সময় দেয়া। তারপর যদি এরপরেও দেখা যায় যদি তার মধ্যে ভয়ের কারণ থেকে থাকে, আমরা এরকম আলোচনা বা শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আমরা জেনে থাকবো যে ওই মানুষটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কথা একজনের কথা আপনি বলেছেন যে এখনো সে মায়ের সাথে ঘুমায়।
তো তাহলে তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্পেশাল কেয়ার লাগবে তার হ্যাঁ জন্য। হ্যাঁ, স্পেশাল কেয়ার লাগবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের মানে ভূমিকম্প পরবর্তী অবস্থার সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যেটা রিয়েল মানে লাইফে খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে ভূমিকম্পর সময় আমরা কি করব। আমরা জানি যে আগুন লাগলে আমাদের কি করা হয়। আমরা দেখে থাকি যে বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রায়াল দেয়া হয়, যে আগুন মানে ট্রায়াল দেওয়া হয়, আগুন লাগে না কিন্তু একটা সাইরেন বাজানো হয়, তারপর তারা সবাই কিভাবে নামবে একের পর এক, তারপরে কি করতে হবে এগুলো ট্রেনিং দেওয়া হয়। তো আমার মনে হয় ভূমিকম্প হলে আমরা কি করব সেটাও স্কুল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা সম্পর্কে একটু ট্রায়াল দেওয়া যেতে পারে, যে আমরা কোথায় আশ্রয় নিতে পারি, বাচ্চারা কি করবে। বাচ্চাদেরকে আমরা যদি পরিবারের সদস্যরা যদি আমরা ডিস্ট্রাকশনটা শিখাই, যে এটা খেলার মতো, এটা হলে তুমি ওই জায়গায় লুকিয়ে পড়বে, হ্যাঁ, এবং এটা করতে থাকবে, তাহলে কিন্তু ওরা ওই ওই কয়েক সেকেন্ডের যে অবস্থাটা সেটার দিকে ওভারলুক করবে এবং দেখা যাবে তারা পরবর্তীতে মানে ট্রমাটাইজড হবে কম। তো এই জায়গাগুলো আমরা প্র্যাকটিস করতে পারি এবং তাদেরকে এই ভূমিকম্পটা কি এটা বুঝিয়ে বলা যে এটা পার্ট অফ লাইফ, পৃথিবীটা একটু নাড়াচাড়া করে এবং সেই জন্য এটা হয়। না লুকিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে কিন্তু দেখা যাবে এই বিষয়টা অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেক বেড়ে যাবে। তো এইগুলা করলে আমার মনে হয় যে আমরা ভূমিকম্পের সাথে আরো ভালোভাবে মানিয়ে নিতে পারবো। চমৎকার বলেছেন। এবার আমি যদি মোহাম্মদ গোলাম মুস্তফা আপনার কাছে আসি, জি। যে এখন আমরা কিভাবে আসলে এই সচেতনতার জায়গাটা আরো আরো কিভাবে আলোচনায় আনতে পারি এবং কি কি জানা প্রয়োজন আরো, যেমন রোজিনা বেগম নাফিসা যেরকম বলছিলেন যে কিভাবে ভূমিকম্প হলে কি কি করতে হবে, জি। সেরকম কোনো ইনস্ট্রাকশনস যদি থেকে থাকে সেটাও যদি আমাদেরকে একটু জি, জানান। আমি অত্যন্ত সুন্দরভাবে রুজিনা নাফিসা বেগম বলেছেন। এই ব্যাপারে আমি একটু অ্যাড করতে চাই। এখানে দুটা সময়, একটা হলো যখন ভূমিকম্প হচ্ছে জি। তখন কিন্তু আসলে বিল্ডিংয়ে কোথায় দাঁড়াতে হবে হুম। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন এটা সেফ হলো কর্নারে বা বিমের নিচে দাঁড়ানো। আচ্ছা আচ্ছা আরেকটা হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো সিঁড়ি, যেটা দিয়ে মানুষ নামতে যায়। আচ্ছা। তো এটা ঝুঁকিপূর্ণ। এই বিষয়গুলি আবার ওই প্রত্যেকটা বিল্ডিংয়ে যাতে মানুষ সহজে বেরিয়ে যেতে পারে ওই ফেসিলিটিসগুলি রাখা দরকার। আরেকটা ব্যাপার হলো কি যে ভূমিকম্প পড়লে যে মহা বিপর্যয় যদি হয় তখন যে উদ্ধার করতে হবে এটা কিন্তু কোনো পাবলিক করতে পারবে না। এটা কিন্তু সরকারের এই ধরনের ক্যাপাসিটি সম্পন্ন, যেমন ফায়ার ব্রিগেড জাতীয় মানে ইকুইপমেন্ট সহ আমাদের সারা বাংলাদেশে এটা খুব কম, যাতে ভূমিকম্প হওয়ার পরে যাতে উদ্ধার কাজটাকে মানে করা যায় এবং সেখানে ওই যে বিল্ডিংয়ের নিচে আটকে পড়া মানুষ, কারণ ভূমিকম্প বিল্ডিং ধসে পড়ে, তো ওটাকে উদ্ধার করা যায় সেই ক্যাপাসিটি বাংলাদেশে নাই ওই রকম। আর বিশেষ করে আপনার প্রত্যন্ত অঞ্চলে তো নাই। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু ভূমিকম্প ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে আমাদের দেশে এবং এখানে ক্যাপাসিটি আরো বিল্ডিং এটা করাটা এটা প্রয়োজন। মানে থ্রুআউট দ্য বাংলাদেশ। যেমন ফায়ার ব্রিগেড যেমন সারা বাংলাদেশে ইউনিট আছে, এরকম ভূমিকম্প উদ্ধারের জন্যও কিন্তু আমাদের এই ধরনের ইউনিট করতে হবে। করলে হয় কি তখন মানুষের একটু কনফিডেন্স বাড়বে, ক্যাজুয়ালিটি কমবে। তো এই বিষয়গুলি কিন্তু আমাদের সরকারের পর্যায়ে আমাদের তুলে ধরা উচিত বিভিন্ন মাধ্যমে। অনেক তাহলে ধন্যবাদ। আমরা অনেক সুন্দরভাবে ধন্যবাদ। আমরা এতে আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চমৎকার আলোচনা হলো। আসলে ভূমিকম্প নিয়ে অনেকেরই মনে অনেক প্রশ্ন আছে। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে সেই প্রশ্নের কিছু হলেও উত্তর হয়তো আমরা দিতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা একদমই শেষ পর্যায়ে আছি আজকের আলোচনার। আশা করি আপনারা অনেক প্রয়োজনীয় তথ্য পেয়েছেন আজকের এই ডিসকাশন থেকে, যেখানে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যেখানে একজন সাইকোলজিস্ট ছিলেন। দুজনে মিলেই এর প্রভাব, ভূমিকম্পের মানসিক প্রভাব এবং কি করলে আমরা ভূমিকম্পের সময় নিজেদেরকে কিছুটা হলেও নিরাপত্তা দিতে পারবো এবং কি সচেতনতা অবলম্বন করবো সেটা নিয়ে আলাপ হলো। আশা করি আগামী সপ্তাহেও আপনাদেরকে আমাদের সাথে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।